হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে যে চলছে টপ 1000+ NCERT সায়েন্স কোশ্চেন, যেখানে আমরা NCERTর উপর বেস্ট কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বিভিন্ন পরীক্ষাতে, WBCS প্রিলি মেন, এছাড়াও আমাদের অল ইন্ডিয়া লেভেলের বিভিন্ন পরীক্ষা, CHSL, SSC, CGL, তার সঙ্গে আমাদের রেলের যে বিভিন্ন পরীক্ষা, সেই কোশ্চেনগুলো আলোচনা করে একটা কথা তোমাদের চট করে একবার বলে দিই, যেটা তোমরা অলরেডি জানো, স্যার তোমাদের বলে দিয়েছেন। সেটা হচ্ছে আমাদের যে এডুকেশনাল অ্যাপ, MH এডুকেশন ল্যাবের যে অ্যাপ, সেখানে কিন্তু আমরা খুব শীঘ্রই একটা WBCS মেগা মক টেস্ট প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি, যেখানে কিন্তু তোমাদের প্রায় 859 এতগুলো সংখ্যক মক তোমরা দিতে পারবে এনরোল করার পরে। এবং তার যে ক্যাটাগরিগুলো, যে ভাগগুলো আছে, সেইগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো স্যার অলরেডি তোমাদেরকে বলেই তোমাকে অ্যাপের যে স্টোর অপশান, দেখো এখানে পরিষ্কার লেখা আছে, অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপের যে স্টোর অপশান, সেখানে গিয়ে তোমাকে এনরোল করতে হবে। এনরোল করার শুরু হয়ে গিয়েছে 15ই জুন থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, এই যে মকগুলো। তো তোমরা এখনই যাও, এখনই গিয়ে এনরোল করো এবং আমাদের এইখানে যুক্ত হয়ে যত খুশি প্র্যাকটিস করো। এটা একটা কমপ্লিট প্র্যাকটিস প্যাকেজ। এই প্যাকেজটা তোমরা যদি গ্র্যাব করো, তাহলে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করার জন্য, WBCS প্র্যাকটিসের জন্য অন্য কোথাও তোমাকে যেতে হবে না। এই একটা জায়গা থেকে তোমাদের এভরিথিং। আরেকটা কথা তোমাদেরকে চট করে একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেটা তোমাদের অনেক দিন ধরে ডিমান্ড ছিল, যে PDF, অর্থাৎ আমাদের যে ক্লাসটা আপলোড হয় তার যে PDFটা তোমাদের ডিমান্ড ছিল, সেই PDFটাও কিন্তু তোমাদের এরপর থেকে কি করা হবে, এরপর থেকে আমাদের অ্যাপের মধ্যে যে স্টাডি মেটেরিয়াল যে সেকশান আছে, যারা অ্যাপ ইনস্টল করেছো তারা সকলেই জানো, অ্যাপের মধ্যে স্টাডি মেটেরিয়াল বলে একটা সেকশান আছে। সেখানে কিন্তু এরপর থেকে এই ক্লাসটা যেটা হচ্ছে, এর যে PDFটা, যেটা থেকে তোমাদের পড়ানো হচ্ছে, যেটা ডিমান্ড তোমরা অনেকদিন ধরে করছিলে, সেই PDFটা কিন্তু এরপর থেকে প্রোভাইড করা হবে। তবে সেটা কি হবে, ক্লাস হওয়ার 1 to 2 days আফটার, অর্থাৎ 1 থেকে 2 দিন পরে। কারণ ক্লাসটা আপলোড হওয়ার পরে সেই নোটসটা আমাদের টেকনিক্যাল টিমকে পাঠানো হবে, তারপরে তারা সেই নোটসটাকে অ্যাপে আপলোড করবে, এতে একটু টাইম লাগে। তো ক্লাস মানে আপলোড হওয়ার পরে প্লিজ তোমরা সঙ্গে সঙ্গে এসে কমেন্ট করো না যে স্যার আপনি বলেছিলেন PDF পাবো, PDF পাচ্ছি না। সেটা করো না, 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু PDFটা তোমরা পেয়ে যাবে স্টাডি মেটেরিয়াল সেকশানে। ওকে, ক্লাসটা এবার যাক। আজকের ক্লাসটা হচ্ছে প্রথম কোশ্চেন, হুইচ হ্যাজ ওয়েভ লেংথ, সরি এটা হবে হুইচ হ্যাজ হাইয়েস্ট ওয়েভ লেংথ, কার ওয়েভ লেংথ সব থেকে বেশি, হুইচ হ্যাজ হাইয়েস্ট ওয়েভ লেংথ, এইটা হবে এর সঠিক কোশ্চেন। তো নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে এর সঠিক উত্তর হয়ে যাবে কি, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রেড। তার কারণ কি, তার কারণ হচ্ছে ভিপজিওর, যেটা ভিপজিওরটা তোমরা সকলেই জানো। এই ভিপজিওরটা কী হয়, ভিপজিওরে তোমরা যত লেফট থেকে রাইটে আসবে, অর্থাৎ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এইভাবে যখন পরপর আসতে থাকবে, তত কী হবে, তত তোমাদের ওয়েভলেংথ বাড়তে থাকবে। ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা। এই ল্যামডাটা অর্থাৎ ওয়েভ লেংথটা কিন্তু তোমাদের কী হবে, ওয়েভ লেংথটা বাড়তে থাকবে। এই ওয়েভ লেংথের ইনক্রিজিং অর্ডারে কিন্তু ভিপজিওরটাকে সাজানো হয়ে থাকে। তো এই ভিপজিওর যে ওয়েভ লেংথের ইনক্রিজিং অর্ডারে সাজানো হয়, এর থেকে আমরা কী কী ঘটনা আলোচনা করতে পারি, এখানে আমি তোমাদেরকে ডিটেলসে একটু বলে দিচ্ছি, যাতে এইখান থেকে তোমাদের যেই কোশ্চেনই আসুক না কেন, সেটা তোমরা নিজেরা ভালো করে উত্তর করতে পারো। প্রথমত এইখান থেকে তুমি এক্সপ্লেন করতে পারবে যে আমাদের রেডকে কেন ওয়ার্নিং সাইন হিসেবে ইউজ করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে রেডের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রেডের এখানে আমাদের ওয়েভলেংথ কী হচ্ছে, হায়েস্ট। যেহেতু রেডের ওয়েভলেংথ হায়েস্ট, তাহলে রেডের ক্ষেত্রে কি হবে, যখন অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে লাইটটা পাস করতে থাকবে, রেডের ডিফ্লেকশন বা স্ক্যাটারিং সব থেকে কম হবে, যেহেতু এর ওয়েভলেংথ সব থেকে বেশি, লিস্ট স্ক্যাটারিং হবে এর ক্ষেত্রে। যেহেতু এর ক্ষেত্রে লিস্ট স্ক্যাটারিং হবে, সেই কারণে রেড লাইটটাকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যাবে, সেই কারণে রেডটাকে ওয়ার্নিং সাইন হিসেবে ইউজ করা হয়। এবং একইভাবে এই কারণেই কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি। তার কারণ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যটা কী হয়, হরাইজেন যে থাকে, সেই হরাইজেনের নিচে চলে যায় সূর্যটা, এবং তখন স্বাভাবিকভাবে কী হয়, আমাদের চোখে যে সূর্যের রশ্মিটা বাঁকা পথে এসে পৌঁছতে থাকে। তার কারণ এইটা যদি পৃথিবী হয় এবং এটা সাপোজ ধরো হরাইজেন, তো আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমাদের দৃষ্টি হচ্ছে, মানে এইখানে ধরো হরাইজেনের কাছে যখন সূর্য এসে যায়,
তখন কি সূর্যের আলোটা এইভাবে বাঁকা পথে আমাদের চোখে এসে পড়ে। ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের চোখে বাঁকা পথে এসে আলোটা পড়ে। এই বাঁকা পথে এসে আলোটা পড়ার কারণে লাল আলো ছাড়া বাকি সমস্ত আলো কী হয়ে যায়, সমস্ত আলো আমাদের চোখের আসার আগেই ডিফ্লেক্ট হয়ে যায় বা স্ক্যাটার হয়ে যায়। একমাত্র লাল আলো যেহেতু ওয়েভলেন্থ সব থেকে বেশি, তার লিস্ট স্ক্যাটারিং হয়ে থাকে, সেই কারণে লাল আলোটা আমাদের চোখে এসে পৌঁছায়। সেই কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কি হয়, আমাদের সূর্যটাকে আমরা লাল দেখে থাকি। এবং একই কারণে আকাশকে আমরা ব্লু দেখি। আবার তার কারণ কি, তার কারণ দেখো এখানে ভায়োলেটের অ্যাকচুয়ালি তোমাদের ওয়েভলেন্থ সব থেকে কম, তাই তার স্ক্যাটারিং সব থেকে বেশি হবে। কিন্তু ভায়োলেট কালার যেহেতু আমাদের সূর্যে আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে পারে না, আমাদের ওজোন লেয়ারে আটকে যায়, তাই যে আলোগুলো প্রবেশ করতে পারে তার মধ্যে কি হবে, ইন্ডিগোর যে ওয়েভলেন্থ সব থেকে কম, ইন্ডিগোর যেহেতু ওয়েভলেন্থ সব থেকে কম, তাই এটা কি হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ক্যাটারিং করবে। মানে সব থেকে স্ক্যাটারিং মানে কি, স্ক্যাটারিং মানে হচ্ছে ছড়িয়ে পড়া, সব থেকে বেশি ছড়িয়ে পড়বে। যেহেতু সব থেকে বেশি ছড়িয়ে পড়বে ব্লু কালারটা, তাই আমরা আকাশকে কি দেখি, আকাশকে ব্লু কালারের দেখি, কারণ পুরো আকাশে ব্লু কালারটা সব থেকে বেশি স্ক্যাটার করবে, সেই কারণে আকাশকে আমরা ব্লু কালারে দেখে থাকি। তাহলে এই একটা জায়গা থেকে আমরা কিন্তু এই কোশ্চেনটা ছাড়াও আরও 3টে কোশ্চেন এখান থেকে আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কনজেনিটাল অ্যানিমিক ডিসঅর্ডার। কনজেনিটাল অ্যানিমিক ডিসঅর্ডার এই কথাটার অর্থ হচ্ছে, যে সমস্ত রোগের ক্ষেত্রে আমাদের যে লোহিত রক্তকণিকা কোনো কারণে ড্যামেজ হয়ে থাকে বা আমাদের ঠিকমতো ব্লাড প্রোডাকশান হতে পারে না, সেই সমস্ত রোগগুলোকে এক কথায় কী বলা হয়ে থাকে, কনজেনিটাল অ্যানিমিক ডিসঅর্ডার। অ্যানিমিক কথার অর্থই হচ্ছে কি, অ্যানিমিক কথার অর্থই হচ্ছে রক্তাল্পতা, মানে যেখানে রক্ত নষ্ট হয়ে যায়। তো এই যে কোনো ধরনের ডিজিজ যেখানে হচ্ছে আমাদের আরবিসি নষ্ট হয় অথবা ব্লাডের পরিমাণ কমে যায়, তাদেরকে কি বলা হয় থাকে, কনজেনিটাল অ্যানিমিক ডিসঅর্ডার। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে কি, সবগুলোই। অপশান ডি, অল অফ দ্য অবাব, অর্থাৎ থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া এবং G6PD ডেফিসিয়েন্সি প্রত্যেকটাই হচ্ছে তোমাদের এই ধরনের রোগের ক্যাটাগরিতে পড়ে। এবার থ্যালাসেমিয়া কী জিনিস সেটা তোমরা সকলেই জানো, যেখানে হচ্ছে আমাদের শরীরে ব্লাড ঠিকমতো তৈরি হতে পারে না। সিকল সেল অ্যানিমিয়া জিনিস কি সেটাও তোমরা জানো, জেনেটিক ডিসঅর্ডার এক ধরনের, যেখানে আমাদের লোহিত রক্তকণিকা কী হয়, লোহিত রক্তকণিকা তার যে ন্যাচারাল শেপ যেটা থাকে এরকম গোল, সেই গোলের পরিবর্তে কী হয়ে যায়, সিকল মানে কি কাস্তে, অর্থাৎ এরকম অর্ধচন্দ্রাকৃতি কাস্তের আকার ধারণ করে, যে কারণে তারা কি করে, তারা হচ্ছে ঠিকমতো অক্সিজেন পরিবহন করতে পারে না। আর G6PD ডেফিসিয়েন্সি জিনিসটা কি সেটার সম্বন্ধে তোমরা একটু দেখে নাও। দেখো এটার পুরো ফর্ম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। এটা কি, এটা হচ্ছে এক ধরনের হেরিডিটারি ডিজিজ অবভিয়াসলি, যেটা হচ্ছে আমার বংশ পরম্পরায় এসে থাকে। থ্যালাসেমিয়া এবং সিকল সেল অ্যানিমিয়াও তাই, কারণ এই ধরনের ডিজিজকে কনজেনিটাল ডিজিজ বলা হয়ে থাকে। এর ক্ষেত্রে কি হয়, রেড ব্লাড সেলগুলো কি হয়, আমাদের শরীরের মধ্যে ভেঙে যায়, ইন হুইচ রেড ব্লাড সেলস ব্রেকডাউন, যেটাকে বলা হয় হিমোলাইসিস। কী জন্য হয়ে যায়, যখন কিছু সার্টেন ফুড, ড্রাগ অথবা ইনফেকশন বা স্ট্রেসের কারণে কী হয়, এই ধরনের মানে জেনারেল মানুষের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের ফুড, ড্রাগ, ইনফেকশন বা স্ট্রেস হয়ে থাকে, তখন যাতে ব্লাডের আরবিসিটা নষ্ট না হয় সেটাকে রক্ষা করে একটা এনজাইম, যেটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ। কিন্তু কারের শরীরে যদি এটা ডেফিসিয়েন্সি হয়ে থাকে বা লো অ্যামাউন্ট হয়ে থাকে, তখন কি হয়, এই সব কারণগুলোতে আমাদের রেড ব্লাড সেল ভেঙে যায়। তো এই যে রোগটা হয়ে থাকে এটাকেই বলা হয় G6PD ডেফিসিয়েন্সি বা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর কোশ্চেন, টু কনভার্ট গ্যালভানোমিটার টু ভোল্টমিটার অ্যাড, অর্থাৎ গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করার জন্য কি অ্যাড করতে হয়। তো গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করার জন্য একটা হাই রেজিস্ট্যান্স সিরিজে অ্যাড করতে হয়। A galvanometer can be converted into voltmeter by connecting a high resistance called multiplier in series with the galvanometer। অর্থাৎ এক্ষেত্রে আবার তোমাদের এটাকে কি বলা হয়ে থাকে, এই হাই রেজিস্ট্যান্সটাকে এটাকে বলা হয়ে থাকে মাল্টিপ্লায়ার। এবং ঠিক এর উল্টোটা, যখন বলা হবে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কনভার্ট করা যায় কিভাবে, গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কনভার্ট করা যাবে কিভাবে, সেটা হচ্ছে লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল, তখন সেক্ষেত্রে বি অপশান সঠিক হবে।
এরপরে 4 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য স্প্লিটিং অফ ডিফারেন্ট কালার্স অফ লাইট ইন এ প্রিজম। অর্থাৎ যখন প্রিজমের মধ্যে দিয়ে সূর্যরশ্মিটা পাস করে তখন কী হয়, তার আলোর বিচ্ছুরণ দেখতে পাওয়া যায়। অর্থাৎ আলোর মধ্যে যে ভিবজিওর থাকে বা 7টা যে রশ্মি থাকে সেটা ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ঘটনাকে কী বলা হয়ে থাকে? তো সেটাকে বলা হয়ে থাকে ডিসপারশন অফ লাইট, আলোর বিচ্ছুরণ। বাংলা যেটা সেটা তোমাদের বলেই দিলাম, আলোর বিচ্ছুরণ বলা হয়ে থাকে। 5 নম্বর কোশ্চেন, এটা একটু ভালো করে পড়ো। এখানে কি বলা আছে? এ সার্কুলার প্লেট, এ কিউব অ্যান্ড এ স্ফিয়ার। অর্থাৎ একটা মানে গোল থালার মতো অংশ, একটা কিউব এবং একটা স্ফিয়ার মানে হচ্ছে কি, স্ফিয়ার মানে হচ্ছে গোলক আর কি, যেটা ফুটবলের মতো আকৃতির ঘন গোলক। এটাকে বানানো হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে কি মেটেরিয়ালটা সেম এবং প্রত্যেকের ক্ষেত্রে মাসও সেম রাখা হয়েছে, ভর সমান রাখা হয়েছে। প্রত্যেককে কি করা হলো, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে রুমের মধ্যে রেখে দেওয়া হলো। এবার বলা হচ্ছে এদের মধ্যে যে রেট অফ কুলিং সেটা স্লোয়েস্ট কার ক্ষেত্রে হবে, কার ক্ষেত্রে স্লোয়েস্ট রেট অফ কুলিং দেখতে পাওয়া যাবে। তো এটা হচ্ছে তোমাদের এক্ষেত্রে কি কাজ করে, এক্ষেত্রে তোমাদের কিরচফস ল কাজ করে থাকে। কিরচফস ল তোমরা জানো, এই কিরচফস ল অফ তোমার কুলিং বা হিট ডিসপারশন একটা থেকে থাকে, সেটার উপর ডিপেন্ড করে। সেই লটা কীরকম, সেই লটা হচ্ছে এখানে দেখো বলা হচ্ছে ফর সেম ভলিউম স্ফিয়ার হ্যাজ ম্যাক্সিমাম সারফেস এরিয়া হোয়াইল সার্কুলার প্লেট হ্যাজ sphere has minimum surface area, ভুল বললাম, minimum surface area, while circular plate has maximum surface area. So sphere cools slowest and plate cools fastest. তো এখানে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছো। এই সারফেস এরিয়ার যে ঘটনাটা, সারফেস এরিয়ার কারণ সারফেস এরিয়া বেশি হলে যে কুলিং তাড়াতাড়ি হয়, এর সেম এক্সাম্পল কি, যে কাপের চাটাকে প্লেটে ঢেলে রাখলে কি হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়। তার কারণ কি, কাপের মধ্যে যখন থাকে, কাপের উপরে সবসময় তোমাদের মনে রাখবে কুলিং কিভাবে হয়ে থাকে। কুলিং হয়ে থাকে যে যে ফ্রি সারফেস, যে কোনো লিকুইডকে বা যে কোনো বস্তুকে হিট করে রেখে দেওয়া হলে তার ফ্রি যে সারফেসটা থাকে, সেই ফ্রি সারফেস থেকে আস্তে আস্তে সেটা হিট ছাড়তে থাকে বা হিট ইমানেট করতে থাকে, যে কারণে আস্তে আস্তে কুল হতে থাকে। এবার তোমরা ভেবে দেখো চায়ের ক্ষেত্রে কি হয়, কাপের মধ্যে যখন থাকে, কাপের উপরের ফ্রি সারফেসের যে এরিয়াটা, তার তুলনায় যদি প্লেটে ঢালা হয়, প্লেটের উপরের ফ্রি সারফেস এরিয়াটা অনেক বেশি। সেই কারণে কী হয়, প্লেটে চা ঢাললে খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায়। তো এখানে সেই জিনিসটাই বলা হয়েছে যে তোমাদের সারফেস এরিয়া যত বেশি হবে, রেট অফ কুলিং তত বেশি হবে। এখানে যেহেতু স্ফিয়ারের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মনে রাখবে যে স্ফিয়ারের ক্ষেত্রে কোনো একটা কনস্ট্যান্ট ভলিউমের জন্য সারফেস এরিয়া মিনিমাম হয়ে থাকে এবং সার্কুলার প্লেটের জন্য সারফেস এরিয়া ম্যাক্সিমাম হয়ে থাকে। সেই কারণে স্ফিয়ারের যেহেতু সারফেস এরিয়া মিনিমাম, এটা সবথেকে স্লোয়েস্ট কুল হবে, আর সার্কুলার প্লেটে যেহেতু ম্যাক্সিমাম সারফেস এরিয়া, সবথেকে ফাস্টেস্ট কুল হবে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম পোজেস ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্য কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? উভয়ের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় আমাদের ইউগ্লিনার ক্ষেত্রে। অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, এখানে এই অপশানগুলো তোমাদের একটু বলে দিই। মাইকোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট সেল, স্মলেস্ট সেল হচ্ছে মাইকোপ্লাজমা, সবথেকে ছোট সেল যেটা ক্ষুদ্র সেল সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। আর ক্লোরেল্লা যেটা, ক্লোরেল্লাকে হচ্ছে স্পেসে ইউজ করা হয়ে থাকে, তার কারণ ক্লোরেল্লা প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে সক্ষম, সেই কারণে এটাকে স্পেস প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে বা স্পেসে এটাকে রাখা হয়ে থাকে, যাতে এটা প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে পারে এবং অক্সিজেনের কোনো অভাব না হয় স্পেস স্টেশনে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দ্য মেন ওর অফ অ্যালুমিনিয়াম। অর্থাৎ অ্যালুমিনিয়ামের মুখ্য আকরিক বা মূল আকরিক কি? বক্সাইট। অপশান এ সঠিক উত্তর, তোমরা সকলেই জানো। 8 নম্বর কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? তো সবুজ বিপ্লব কী জিনিস তোমরা সকলেই জানো। সবুজ বিপ্লব হচ্ছে আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পরে এই যে প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে ফসলের উৎপাদনকে অনেক গুণ বাড়ানো হয়েছিল বিভিন্ন পন্থার মাধ্যমে। তো এই যে পুরো একটা মানে প্রজেক্ট করা হয়েছিল বা একটা পুরো রেভলিউশন হয়েছিল যার মাধ্যমে ফলন বাড়ানো হবে, এটাকে বলা হয় গ্রিন রেভলিউশন। তো কোন ধরনের রেভলিউশনকে, মানে কোন কালারের রেভলিউশনকে কি বলা হয়ে থাকে, এগুলো তোমাদের আমি অলরেডি বিভিন্ন যে তোমাদের এর আগে সেটগুলো আলোচনা করেছি তার মধ্যে তোমাদেরকে লিস্ট আমি প্রোভাইড করে দিয়েছি। তো যারা এখনও দেখোনি তারা আগের মকগুলো দেখে নিও, সেখানে তোমরা এই লিস্টটা পেয়ে যাবে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে
কি অপশান বি, নরম্যান বোরলগকে কি বলা হয়ে থাকে, ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় ইন ইন্ডিয়া। সরি, এটা একটু ভুল আছে অপশানটা, এখানে তোমাদের ইন্ডিয়া হবে না, এটা হবে শুধুমাত্র ফাদার অফ গ্রিন রেভলিউশন। ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়, নরম্যান বোরলগকে। আর ফাদার অফ মানে ইন্ডিয়ান ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়ে থাকে এস স্বামীনাথনকে। তো ওখানে কোশ্চেনটা একটু ভুল আছে। নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেন, সি অ্যানিমোনিস বিলং টু হুইচ ফাইলাম। এটা অ্যানিমেল কিংডমের কোশ্চেন। সি অ্যানিমোনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সেটা হচ্ছে নিডারিয়া। সঠিক উত্তর হবে অপশান বি, নিডারিয়া। 10 নম্বর কোশ্চেন, ডায়াবেটিস ইজ কজড বাই। তো ডায়াবেটিস কী কারণে হয়ে থাকে, এখানে দেখো এখানে অ্যাকচুয়ালি ডায়াবেটিস দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তো এখানে যেহেতু আলাদা করে উল্লেখ করা নেই, তো আমাদের এখানে কি ডায়াবেটিস মেলিটাস যেটা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি মধুমেহ, সেইটাই ধরে নিয়ে চলতে হবে, কারণ অপশানগুলোও সেই রকমই আছে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে কি লো প্রোডাকশন অফ ইনসুলিন, অপশান বি এখানে তোমাদের সঠিক উত্তর। আর আমাদের যেটা ডায়াবেটিস ইনসিপিডাস, এটা আমি জাস্ট শর্টে ডি ইনসিপিডাস লিখে রেখেছি, মানে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস হয়ে থাকে ডিউ টু ল্যাক অফ এডিএইচ হরমোন। এডিএইচ হরমোন হচ্ছে তোমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা কিডনিতে তৈরি হয়। এটাকে কি বলা হয়ে থাকে বাংলায়, এটাকে বলা হয়ে থাকে বহুমূত্র, ডায়াবেটিস ইনসিপিডাস। এর ক্ষেত্রে কি হয়ে থাকে, এর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের বারবার হচ্ছে কি হয়, বারবার আমাদের মানে বারবার আমাদের ইউরিন হয়, ইউরিন পাস হয়, অর্থাৎ শরীর থেকে এক্সেসিভ জল বেরিয়ে যায়, কিন্তু গ্লুকোজ বেরোয় না। কিন্তু ডায়াবেটিস যে মেলিটাস, যেটা ইনসুলিনের অভাবের কারণে হয়ে থাকে, সেটাকে বাংলায় যেটাকে মধুমেহ বলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর থেকে গ্লুকোজ বেরিয়ে যায়। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এরপর 11 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ কমন ওয়াটার হায়াসিন্থ। কমন ওয়াটার হায়াসিন্থ, বা এটাকে বাংলায় মোস্ট প্রবলি শালুক ফুল বলা হয়, মোস্ট প্রবলি আমার এই মুহূর্তে খেয়াল নেই বাংলাতে কী বলা হয়। তো কমন ওয়াটার হায়াসিন্থ কাকে বলা হয়, সেটা হচ্ছে ইকর্নিয়া। অপশান ডি সঠিক উত্তর, ইকর্নিয়াকে কমন ওয়াটার হায়াসিন্থ বলা হয়ে থাকে। 12 নম্বর কোশ্চেন, দ্য ডিজিজ কজ বাই অ্যাসবেস্টাস ইজ। অ্যাসবেস্টাসের কারণে কোন রোগটা হয়ে থাকে। তো এখানে তোমাদের অ্যাসবেস্টাসের কারণে যে রোগটা হয়ে থাকে, সেটা হচ্ছে অপশান এ এমফাইসিমা। এমফাইসিমা হচ্ছে তোমাদের অ্যাসবেস্টাসের কারণে হয়ে থাকে। মানে অ্যাসবেস্টাসের কারণে বলতে মূলত তোমাদের অ্যাসবেস্টাসের যে কারখানা, সেইখানে যদি কেউ কাজ করে, তো সেই অ্যাসবেস্টাসের ডাস্ট আমাদের শরীরে ঢুকলে কি হয়, আমাদের ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাইগুলো আছে, সেই অ্যালভিওগুলোর ক্ষতি হয় এবং অ্যালভিওলাইগুলো রাপচার হয়ে যায় এই এমফাইসিমার কারণে। এই ধরনের রোগটাকে বলা হয় থেকে এমফাইসিমা। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য স্নো অন দ্য মাউন্টেন্স ডাজ নট মেল্ট অল অ্যাট ওয়ান্স হোয়েন ইট ইজ হিটেড বাই দ্য সান বিকজ অফ। অর্থাৎ যখন বরফ তুষারপাত হয়ে থাকে পাহাড়ে, সেই তুষারপাতটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দেখা যায় যে রোদ বেরিয়েছে, তখনও কিন্তু চট করে গলে না, মানে অল্প অল্প গলে যায়, কিন্তু একসঙ্গে পুরোপুরি গলে যায় না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে ফ্রেন্ডস, আমাদের এই যে ফ্রেশ যে স্নো থাকে, যেগুলো একদম সবে পড়েছে, এরা কি করে, এরা মোস্ট অফ দ্য হিটটাকে রিফ্লেক্ট করে দিতে পারে। কতটা, প্রায় 90%। প্রায় 90% সানলাইট, যেটা মানে এর উপর যে সানলাইট পড়ে, তার 90%কে এরা রিফ্লেক্ট করে দেয়। সেই কারণে সমস্ত বরফ যেটা নতুন জমা হয়েছে, তারা একসঙ্গে সমস্ত বরফ গলে যায় না। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস কি, সকলেই জানো ওয়াটার গ্যাস হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিক্সচার। 15 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বা মৌলিক রাশি কাকে বলা হয়ে থাকে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি বলা হয়ে থাকে ফ্রেন্ডস এখানে তোমাদের টাইমকে, অপশান বি টাইম। তো আমাদের হচ্ছে ফিজিক্সে টোটাল 7টা মৌলিক রাশি আছে, যারা কোনো রাশির উপর অপর কোনো রাশির উপর নির্ভর করে না, এবং এই 7টা রাশি থেকে অন্যান্য যে কোনো কোয়ান্টিটি হচ্ছে তোমাদের যে মানে অন্যান্য যে কোনো যে রাশি, তার ডাইমেনশানটাকে বা যে ইউনিটটা, ডাইমেনশান না, ইউনিটটাকে নির্ধারণ করা যায়। সেই 7টা বেসিক ইউনিট কী কী, সেটা হচ্ছে লেংথ মিটার, হিট কেলভিন, টাইমের ইউনিট সেকেন্ড, লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট ক্যান্ডেলা, মাসের ইউনিট কিলোগ্রাম, ইলেকট্রিক কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। এই 7টা হচ্ছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিই, আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পরপর। এই 7টা হচ্ছে তোমাদের মোট মৌলিক রাশি। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, স্যার সিভি রামন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার 1930। এটা তোমরা সকলেই জানো, খুব কমন কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, ডেভিড
বুসনেল ইজ ক্রেডিটেড উইথ ক্রিয়েটিং অফ, ডেভিড বুসনেল কী তৈরি করেছেন? ডেভিড বুসনেল তৈরি করেছেন ফার্স্ট সাবমেরিন। আচ্ছা, এই যে কোশ্চেনগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু তোমাদের এই WBCS মেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা এটা ভেবে না যে স্যার এই জেনারেল সায়েন্সের কোশ্চেনের মধ্যে এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কোথা থেকে পেলেন। এগুলো হচ্ছে তোমাদের WBCS মেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এগুলো হচ্ছে সায়েন্সের স্ট্যাটিক জিকে টাইপের কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্রিন্টেড অন এ কমনলি ইউজ ফ্লোরেসেন্ট টিউব লাইট। যে বিভিন্ন যে ফ্লোরেসেন্ট প্রিন্টেড মানে কি? প্রিন্টেড মানে বলা হচ্ছে যে জেনারেলি কত হিট তৈরি করতে পারে ফ্লোরেসেন্ট লাইটগুলো। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 6500 কেলভিন। 19 নম্বর কোশ্চেন হোয়াট ইজ গ্যালিলিও প্রজেক্ট। এটাও দেখো এগেন একটা তোমাদের এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেন। এটা হচ্ছে অপশানগুলো তোমরা দেখে নাও, অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। এই নিচের মধ্যে কোনটা তোমাদের গ্যালিলিও প্রজেক্টের মধ্যে পড়ছে? গ্যালিলিও প্রজেক্টের মধ্যে যেটা পড়ছে অপশানগুলো তোমরা ভিডিও পজ করে একটু দেখে নিও। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, এ মাল্টি স্যাটেলাইট নেভিগেশন প্রজেক্ট ডেভেলপড বাই ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, বোঝানোর কিছু নেই এখানে। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন রবার্ট ওয়েবস্টার ইজ নোন ফর হিজ ওয়ার্ক অ্যাসোসিয়েটেড উইথ। রবার্ট ওয়েবস্টার কিসের উপর কাজ করেছিলেন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপরে। 21 নম্বর কোশ্চেন নাসাস ডিপ ইম্প্যাক্ট স্পেস মিশন ওয়াজ এমপ্লয়েড টু টেক ডিটেলস পিকচার্স অফ হুইচ কমেট নিউক্লিয়াস। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, টেম্পেল 1। টেম্পেল 1 মানে একটা কমেট নামে একটা কমেট ছিল যেটার উপর পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য নাসার ডিপ ইম্প্যাক্ট স্পেস মিশন চালু করা হয়েছিল। তো এই জন্য এইগুলো দেখো আমি বারবার করে বলছি এগুলো বোঝানোর কিছু নেই, কিন্তু এগুলো তোমাদের করতে হবে, তার কারণ এগুলো WBCS মেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। WBCS মেনের যে পেপার 4 তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এইগুলো, কারণ ওখানে সায়েন্সের সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজিও থেকে থাকে, সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের স্ট্যাটিক জিকে এগুলো থাকে। এখানে কিছু করা নেই, কোশ্চেনও তোমাদের জানতে হবে। 22 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ স্পেস ক্রাফট। এগুলোর মধ্যে কোনটা একটা স্পেস ক্রাফট? সেটা হচ্ছে তোমাদের অপশান বি, ক্যাসিনি হচ্ছে একটা স্পেস ক্রাফট। 23 নম্বর কোশ্চেন ইনভিট্রো আচ্ছা এখানে কোশ্চেনগুলো একটু হেভি হয়ে গেছে, একটু আমি তোমাদের বলে দিচ্ছি, একটু কষ্ট করে বুঝে নাও, কোনো কারণে টাইপিংয়ের সময় প্রবলেম হয়ে গেছে। ইনভিট্রো ফার্টিলাইজেশন ইজ এ টেকনিক দ্যাট ইনভলভস দ্য ট্রান্সফার অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। তো IVF যেটাকে বলা হয়ে থাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা কোথায় ইউজ করা হয়? যেটা হচ্ছে তোমাদের মূলত টেস্ট টিউব বেবির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো টেস্ট টিউব বেবির ক্ষেত্রে তোমাদের মূলত কী করা হয়ে থাকে? টেস্ট টিউবের মধ্যে হচ্ছে এগের সঙ্গে স্পার্মের হচ্ছে ফার্টিলাইজেশন ঘটিয়ে একটা জাইগোট তৈরি করা হয় এবং সেই জাইগোটটাকে একটা নির্দিষ্ট স্টেজে টেস্ট টিউব থেকে বের করে ফ্যালোপিয়ান টিউবে প্লেস করা হয়। ফ্যালোপিয়ান টিউব থেকে তারপর ন্যাচারাল প্রসেসের মাধ্যমে সেটা গিয়ে মায়ের ইউটেরাসে স্থাপিত হয় এবং তারপরে বেবির গ্রোথ হতে থাকে মায়ের পেটে। তো কোন স্টেজে করা হয়ে থাকে? এটাকে করা হয়ে থাকে অপশান ডি, আইদার জাইগোট অর আর্লি এমব্রায়ো আপ টু 8 সেল স্টেজ। অর্থাৎ আইদার হচ্ছে একদম জাইগোট, মানে যা ফার্টিলাইজেশন হওয়ার পরে যে জাইগোট তৈরি হচ্ছে সেটাকেই বের করে প্লেস করা হয়, অথবা তারপরে 8 সেল স্টেজ যে হয়ে থাকে, মানে ধরো যে জাইগোট যেটা সেটা কি, সেটা একটা ডিপ্লয়েড সেল থাকে। এরপর সেখান থেকে আস্তে আস্তে কি সেল ডিভিশনের প্রথমে 2 সেল স্টেজ, সেখান থেকে 4 সেল স্টেজ, সেখান থেকে 8 সেল স্টেজ, এইভাবে পরপর চলতে থাকে। প্রথমে হচ্ছে 2 সেল, তারপর 4 সেল, তারপর 8 সেল। তো এই যখন 8 সেল স্টেজে এসে যায় তখন সেইটাকে বের করে আমাদের ফ্যালোপিয়ান টিউবে প্লেস করা হয়ে থাকে, মানে আইদার জাইগোট অথবা আর্লি এমব্রায়ো। এরপরে নেক্সট যে 24 নম্বর কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ টাইপ অফ সেল আর ইনভলভড ইন অ্যালার্জিক রেসপন্স। অ্যালার্জিক রেসপন্সের ক্ষেত্রে, মানে অ্যালার্জিক রেসপন্স বলতে কি, আমাদের শরীরে যখন কোনো অ্যালার্জেন্ট প্রবেশ করে, অ্যালার্জেন্ট মানে যে সমস্ত এজেন্টগুলো হচ্ছে অ্যালার্জি তৈরি করতে পারে, অ্যালার্জি ক্রিয়েটিং এজেন্ট যাদেরকে বলে অ্যালার্জেন্ট। যখন আমাদের শরীরে কোনো অ্যালার্জেন্ট প্রবেশ করে তখন কি আমাদের শরীরের যে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম সে তার এগেনস্টে লড়াই শুরু করে বা তার একটা রেসপন্স দেখতে পাওয়া যায়। সেই রেসপন্সটাকে কী বলা হয়ে থাকে? সেই রেসপন্সটাকে বলা হয়ে থাকে অ্যালার্জিক রেসপন্স। সেই অ্যালার্জিক রেসপন্সটা মূলত কে করে থাকে? সেটা হচ্ছে তোমাদের অপশানে বেসোফিল। আমাদের বিভিন্ন ধরনের ভাগ আছে, নিউট্রোফিল, বেসোফিল। এর মধ্যে যে বেসোফিল থাকে, বেসোফিলটা হচ্ছে আমাদের প্রথম অ্যালার্জিক রেসপন্সটা দেখিয়ে থাকে। আজকের লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন,
অল আর অঙ্কোজেনিক ভাইরাস এক্সেপ্ট, অর্থাৎ নিচে যে সমস্ত ভাইরাসগুলো সম্বন্ধে দেখানো হয়েছে তার মধ্যে একটা বাদ দিয়ে বাকি সবগুলোই কি অঙ্কোজেনিক ভাইরাস। অঙ্কোজেনিক ভাইরাস মানে হচ্ছে যেগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো এখানে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তরটা হয়ে যাবে এইচআইভি। কারণ এইচআইভি অবভিয়াসলি তোমরা সকলেই জানো এইচআইভি আলাদা ভাইরাস, সেটা এডস করে, কিন্তু অঙ্ক ভাইরাস নয়, মানে ক্যান্সার সৃষ্টি করে না। তো এখানে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? এখানে তোমাদের হচ্ছে মানে ভ্যারিসেলা জস্টার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং হেপাটাইটিস বি ভাইরাস প্রত্যেকেই কিন্তু এক্সট্রিম স্টেজে গিয়ে ক্যান্সার সৃষ্টি করতে পারে, সেই জন্য এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় থাকে অঙ্কোজেনিক ভাইরাস। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।